বেগম জিয়া উনি বললেন ডিজিএসএসএফ কে এবং ডিজিএফ কে যে ঠিক আছে, জানি আমার পক্ষে যাওয়ার সমস্যা, প্রোটোকল পারমিট করে না, বাট মেয়েটা কষ্ট পাবে। মেয়েটা মানে কি? সাইমা ওয়াজেদ পুতুলের কথা বললেন। উনি তাকে সবাইকে মেয়ের মতো দেখতেন। উনি বললেন যে মেয়েটা কষ্ট পাবে, আমি যদি যাইতে না পারি আমি যাব। উনি কিন্তু ক্লিয়ারেন্স দেওয়ার আগেই রওনা করে গেছেন, তারপরে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে এবং সেই অনুষ্ঠানে উনি গেছেন। তো এই যে মানবিক গুণ আলার একটা, তখন পর্যন্ত কিন্তু পলিটিক্সে উনি যে এক্সাম্পল গুলো রাখছেন, শালীনতা, সহমর্মিতা, একসাথে দেশ গড়ার চিন্তা, সেই জিনিসগুলো যদি আমরা শিখতাম, আওয়ামী লীগের কথা তো বাদ, জাতীয় পার্টির কথা বাদ, আমরা যারা আছি তারাও যদি শিখতে পারতাম, আমরা কিন্তু দেশটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতাম। সরি, আপনি একটু কন্টিনিউ করেন। না, বুঝতে পারছি সুমন ভাই আপনার ইমোশনাল জায়গাটা। বেলাল ভাই, আপনার কাছ থেকে একটু শুনি আমরা। আপনি তো দুইবার এসএসএফ এ ওনার কাছে থেকে দেখেছেন, আপনার কাছ থেকে একটু বেগম খালেদা জিয়ার সম্পর্কে আমরা একটু শুনতে চাই, যে কথাগুলো আমরা অনেকেই জানি না। ধন্যবাদ ভাই, কনক ভাই। আসলে উনি এমন একজন নেত্রী, আসলে উনি সবার উপরে। এখন উনাকে কোনো একটা দলীয় নেত্রী হিসেবে আমরা ধরলে হবে না। উনি এখন আমাদের দেশে একজন অভিভাবক। আজকে উনাকে আমরা হারিয়েছি, এই জন্য আসলে আমরা একটু ভারাক্রান্ত, একটু নিজেকে কি বলবো, মানে আমরা একটা বিশাল কিছু এই দেশ থেকে হারিয়েছি। তাদের বিচারটা আমাদের করতেই হবে। বাট আল্লাহ ওনাকে এমন একটা সময় নিলেন, দেখেন আমাদের এই যে জালিম সরকারকে আমরা সরাই দেওয়ার পরে আমাদের দেশে আমরা একটা ঠিক তার আগের দিনে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া, নির্বাচনের যে জিনিসটা দেশকে আগায় নেওয়ার জন্য আল্লাহ সেই পর্যন্ত বাঁচিয়ে রেখে তারপর নিয়ে নিছেন। তো আমি মনে করি আল্লাহর কাছে শুকর, আল্লাহ যেভাবে নেন না কেন উনি ইনশাল্লাহ আমাদের সম্মানের জায়গায় সবসময় থাকবেন। তো ওনাকে যখন যেই সময় আমি যেটা বললাম 4 ফেজে ওনাকে যখনই আমি দেখছি, একটা জিনিস কি, শহীদ জিয়াকে আমরা যখন দেখতাম বা শহীদ জিয়ার কথা শুনতাম, আমাদের কাছে মনে হতো উনি একটা ম্যাগনেট, মানে চুম্বকের মতন আমাদের সবাইকে আকর্ষণ করতেছেন। আমার ছোটবেলায় শহীদ জিয়াকে দেখা। ও আর তার বিপরীতে আমি যদি বেগম খালেদা জিয়ার কথা বলি, উনি একই সাথে একটা চুম্বক ছিলেন, উনি একই সাথে একটা চাঁদ সূর্য সবকিছু। আবার আমাদের মধ্যে ওনার আশপাশে যে গেছে, বেলাল বলবে একটা ফিলিং হইতো, এটা বলে বোঝানোর না, যে মনে হইতো যে উনি আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন। ওনার পাশে গেলে আমরা মনে হতো যে আমরা দেশপ্রেম আমাদের মধ্যে আরো বৃদ্ধি পাচ্ছে। ওনার কোনো কথা ভালো লাগতো না, ওনাকে দেখলে পরে আমাদের আশপাশের এনভায়রনমেন্ট এমন হয়ে যেত। তো আমি বলি, আমি ধরেন কিছু জিনিস হয়তো শেয়ার করব যেগুলা অনেকেই জানে না, ওনার ভিতরে কিছু দিক। ওনার নামে এই 15 বছরে তো শুধু না, গত 30 বছরে অনেক দিক থেকে অনেক কুৎসা মিথ্যা কথা রটনা করে ওনাকে ছোট করার চেষ্টা করা হয়েছে। বাট যারা ছোট করার চেষ্টা করছে তারাই ছোট হয়েছে, তাদেরই জীবন শেষ হয়ে গেছে। বেগম জিয়ার ইন্তেকালের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে ওনার রুহের মাগফিরাত। একই সাথে আমি ওনার যে পরিবার রেখে গেছেন, ওনার পরিবার তো শুধু ওনার সন্তান নাতি তারা না, এই দেশ, তাদের সবাই আমি আল্লাহর কাছে আরজ করছি যে আমাদেরকে ওনার এই চলে যাওয়াটা সহ্য করার ক্ষমতা দিক। বেগম জিয়াকে অ্যাকচুয়ালি আমি যদি মনে করি 4টা পর্যায়ে দেখি। 1983 সালে আমি যখন একজন ছাত্র, হঠাৎ করে নয়াবাজারে উনি একটা জনসভা করতেছিলেন, সেখানে দেখি। পরবর্তীতে বিরোধী দলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রী, দেশের বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সেই হিসাবে একটা দেখা, কাছ থেকে দেখা। দেন একজন নির্যাতিত বিরোধী দলীয় নেত্রী, এবং শেষ পর্যায়ে উনি যখন ওনার লাইফের শেষ পার্টটাতে কিন্তু উনি যে অসুস্থ হয়ে ইন্তেকাল করলেন শুধু তা না, উনি ওনার দলকে বাঁচানোর জন্য, ওনার দেশের জনগণকে বাঁচানোর জন্য উনি কিন্তু নিজের জীবন, উনি নিজে জেলে গেছেন। যখন জানেন যে ওনাকে, উনি বলে গেছেন কিন্তু জেলে যাওয়ার সময় যে এমন কোনো কিছু করবা না যাতে আমার দেশের লোক মারা যায়, এমন কোনো
ভাঙচুর জ্বালা পড়ায় তোমরা যাবা না, পার্টিকে বলে গেছেন। আমি রাজনীতির কিছু আনবো না, শুধু এখানে বলি যে কতটা মায়া থাকলে উনি জানেন যে উনি বাকি সবাইকে বাঁচানোর জন্য উনি নিজে জেলে যাচ্ছেন। যদিও আমরা তাকে জেল থেকে বের করবার জন্য ওই ধরনের কোনো আন্দোলন করতে পারি নাই, সেটা আরেক দিনের গল্প। এবং আল্লাহ, অনেকে বলেন যে এই হাসিনা যদি তাকে এইভাবে মিথ্যা মামলায় জেলে নিত না নিত, অথবা ওনাকে যদি এইভাবে ওনার বন্দি অবস্থায় যেটা বলা হয় বিষ প্রয়োগ করা বা ওনাকে ইচ্ছাকৃতভাবে অসুস্থ করে ফেলা, সেই জিনিসগুলো যদি না হইতো উনি আমাদের মাঝে আরো থাকতে পারতেন, আমরা ওনার চিকিৎসা করতে পারতাম। সেই জিনিসগুলো আছে সান্ত্বনা দেওয়ার জন্য, বাট আল্লাহর ইচ্ছা আল্লাহ ঠিক করে রাখছেন। আমাদের নিশ্চিত করতে হবে ওনাকে সাথে যারা অন্যায় করেছে, উনি আজকে ইন্তেকাল করেছেন, কিন্তু উনি মহিমান্বিত হিসেবে আমাদের মধ্যে থাকবেন। এবং ওনাকে একটা উনি যেই পরিমাণে বড় একটা পর্বত, ওনাকে ছোট করার চেষ্টা করে কেউ সেই পর্যন্ত পারে নাই। 1992 সালের একটা ঘটনা বলি ভাই। উনি তখন তো প্রথমবারের প্রধানমন্ত্রী। শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী 30শে মে যেদিন হবে, আপনি জানেন এসএসএফ, পিজিআর এবং সিকিউরিটি অন্যান্য সংস্থা এসবি তাদের প্রোটোকলটা অত্যন্ত কড়া, এবং তার মধ্যে 30 তারিখে ওনাকে উনি যাবেন শহীদ জিয়ার কবরে, উনি যাবেন মোনাজাত করবেন পার্টি সবার সাথে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসাবে। বাট তার আগের রাতে, এটা ধরেন আমি যেই ঘটনাটা বলছি কল সাইন কিলোর দৃষ্টিভঙ্গি থেকে, মানে আমি বলবো অনেক ক্ষেত্রে হয়তো নামগুলা কিছু বলবো না, তো হঠাৎ করে বেগম জিয়াকে উনি তো তখন মইনুল রোডের বাসায় থাকেন, সেটাই ছিল ওনার বাসা, প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল। হঠাৎ করে দেখা গেল যে বেগম জিয়া বাসায় নাই, ছেলেরাও বাসায় নেই, মানে জনাব তারেক রহমান, জনাব আরাফাত রহমান কোকো, তারাও নাই কেউ। আর সিকিউরিটিতে যে ছিল ডিজিএফআই এর পক্ষ থেকে, সে একজন কিলো ওয়ানকে ফোন করে বলল যে স্যার একটা লাল গাড়ি বের হয়ে গেছে, যেটা জনাব তারেক রহমান মাঝে মাঝে ব্যবহার করেন, সেটাতে তো আমরা দেখলাম যে ওনারা দুইজন আছে, সাথে আরো দুইজনকে, বাট একটা লাল গাড়ি বের হয়ে গেছে মাত্র। এখন চিন্তা করেন, এসএসএফ, পিজিআর সবার মাথা খারাপ হয়ে গেছে যে প্রধানমন্ত্রী নাই, প্রোটোকলে বা প্রোটোকল অনুযায়ী উনি কোথায় যাবেন না যাবেন সমস্ত কিছু এগুলা এসএসএফ থেকে ঠিক করে দেওয়া থাকে, বাট ওনাকে কেউ পাচ্ছে না। তখন কিলো ওয়ান, যে তার নিরাপত্তার দায়িত্বের অফিসার, উনি বুদ্ধি করে ক্যান্টনমেন্টের সব গেটে ফোন করে জানলেন যে হ্যাঁ, শহীদ জাহাঙ্গীর গেট থেকে একটা লাল গাড়ি কিছুক্ষণ আগে বের হয়ে গেছে, বাট যাত্রী কারা সেটা বোঝা যায় নাই। তো কিলোবান তখন বুদ্ধি করে বুঝতে পারলো যে সেখানে উনি সম্ভবত ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যাচ্ছেন নিরিবিলি কিছু সময় কাটানোর জন্য, বাট ইটস এ রিস্কি, শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তখন উনি বাকিদের খবর দিয়ে, তখন ছিল কিন্তু কবরে যাওয়ার জন্য সংসদ ভবনের ওই যে পানির উপর থেকে একটা ভাসমান ব্রিজ, জি, তো ওনাকে পাওয়া গেল, উনি ব্রিজ ক্রস করে, সাথে আছেন, গাড়ি ড্রাইভ করে গেছে আরাফাত রহমান কোকো, তারেক রহমান সাথে আছেন, এবং ওনার একজন এডিসি সাথে আছেন, আর বেগম জিয়া। ওনারা কাউকে কিছু না বলে, কোনো আড়ম্বর না, কোনো ঢাকঢোল না, কোনো কিছু না, ওনারা সেখানে গেছেন দোয়া করবার জন্য শহীদ জিয়ার জন্য। ওনার স্বামী, ওনার ছেলেদের বাবা, দেশের জনপ্রিয় একজন প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, তার কবরে গেছেন ওনারা চুপি চুপি শ্রদ্ধা দেওয়ার জন্য, মোনাজাত করবার জন্য। পরে সেখানে সিকিউরিটি আসছে, এবং একই জিনিস 1993 সালেও কিন্তু হয়েছে। উনি যেই জিনিসটা পছন্দ করতেন না বেগম জিয়া, সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপারগুলাতে এই আড়ম্বর, ক্যামেরা আসবে, জনসভা হবে, তার ব্যাপারে লোকে অনেক কিছু বলবে, অনেক না, উনি সেই জিনিসটাতে অস্বস্তি ফিল করতেন। উনি চাইতেন ব্যক্তিগত জায়গায় ওনার যে শ্রদ্ধাটুকু দেবার কথা, ওনার ব্যক্তিগত জীবন, ওনার স্বামীর জন্য যে ভালোবাসা, ওনার যে দোয়া করবার যেটা, সেটা উনি নিজে থেকে করতে চাইতেন সব সময়। আপনারা জানেন কিনা, ধরেন কত কুৎসা রটনা হয়েছে ওনার ব্যাপারে, যে ওনার রাত জাগার অভ্যাস আছে, অনেক কিছু। বেলাল জিনিসটা বলবে আরো ডিটেলসে। উনি কিন্তু, আমরা কেউ কি জানি যে উনি প্রতি বৃহস্পতি শুক্রবারে উনি রোজা রাখতেন বেগম জিয়া, একদম চূড়ান্ত অসুস্থ হবার আগে পর্যন্ত উনি
এই রোজার স্বভাবটা মেনটেন করে গেছেন? এটা আমরা অনেকেই জানি না। অনেকে বলে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অফিসের কাজ, এত কাজ, দেশকে গঠন করার কাজ, সে কাজে মানে অনেক রাত পর্যন্ত তাকে কাজ করতে হতো। সে কারণে বেগম খালেদা জিয়াও অনেক সময় ওনাকে স্বামীর সাথে থাকতে হতো, সাহায্য করতে হতো। ওনারও রাত জেগে কাজ করার অভ্যাসটা হয়ে গেছিল। এটা একটা গুণ, এটা কোনো বদভ্যাস না। এবং এটা যে লোকে বলে উনি রাতে সকালে 10টা পর্যন্ত ঘুমায় থাকতেন, ওনার সাথে বিউটিশিয়ান থাকতো, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। ওনার কোনো একটা সফরে উনি আপনারা কখনোই পাবেন না যে সাথে কোনো বিউটিশিয়ান যাচ্ছে। যদি আমরা পরবর্তীতে দেখছি আরেক প্রধানমন্ত্রী, তার ক্ষেত্রে বিউটিশিয়ান যাচ্ছে 3 জন। উনি এসব কিছুই মেনটেন করতেন না। উনি কোনো কিছু দরকার হলে ওনার সাথে, ওনার বাড়িতে সাথে কেউ থাকলে তাকে বলতেন হেল্প করবার জন্য। দ্যাট ইজ অল। এখন আরেকটা ঘটনা বলি ভাই, 1994 দিকে একদিন খুব প্রচন্ড শীত পড়ছে। তো সাধারণত বেগম জিয়া বা প্রধানমন্ত্রী উনি কোথাও যাবেন সেই ডিটেলস গুলা, সিকিউরিটি প্রোটোকল, এসএসএফ কিভাবে যাবে, কোথাও কে কে, পুলিশ কিভাবে নিরাপত্তা দিবে, সমস্ত জিনিস আগে থেকে ঠিক করা থাকে। তো উনি হঠাৎ করে শুনলেন যে ব্রডকাস্টে যে শীতটা নাকি অনেক তীব্র। তো 1 ঘন্টার মধ্যে উনি বললেন যাদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং ওনার সাথে এসএসএফ ডিটেলসে ওনার পার্টির কাউকে তেমন কিছু বলেন নাই। উনি বললেন যে এই লোকগুলা কষ্ট পাচ্ছে, আমি শীত বস্ত্র দিব, কোনো ক্যামেরা বা অন্যান্য কিছু দরকার নাই, কোনো অনুষ্ঠানের দরকার নাই। এবং উনি নিশ্চিত করলেন যে রেড ক্রিসেন্টের যেই স্টোরেজ থাকে সেখান থেকে কম্বল এবং সমস্ত কিছু মতিঝিলে চলে আসবে, এই কমলাপুর রেল স্টেশনের কাছে। উনি গেলেন ছোট্ট, উনি কোনো বড় লটবহর নিয়ে যান নাই, একদম মিনিমাম পসিবল ওনার সিকিউরিটির জন্য যাদের দরকার তাদেরকে নিয়ে উনি গেলেন। রাস্তায় লোকজন শুয়ে আছে, ঘুমাচ্ছে, কুকরাই, তাদের গায়ে জামানায় কাঁপতেছে। উনি কিন্তু আগে থেকে নেমে গেলেন, উনি গাড়ি নিয়ে তাদের পাশে গেলেন না, গাড়িকে আগে থেকে নেমে, গাড়ি থেকে নেমে হেঁটে তার পাশে কম্বল নিয়ে লোকে যাচ্ছে, উনি তাদের গায়ে কম্বল দিয়ে দিচ্ছেন, সাথে কেউ তাকে জাগায় দিয়ে বলছে। এখন এই রাতের বেলা পাশে পুলিশ আছে, এইখানে লোকজন কে কম্বল দিল, যাদেরকে দেওয়া হচ্ছিল এত লোকজন দেখে, যাদেরকে কম্বল দেওয়া হচ্ছিল তারা ভাই ভয় পালাই যাইতেছে। বাট কিছুক্ষণ পরে যখন দূর থেকে তারা দেখলো যারে তো আমাদের দেশের, যেটা তারা কল্পনাও করতে পারে নাই, যাদেরকে তারা হয়তো কোনো সময় রাস্তা ধারে টিভিতে দেখছে, কোনো জনসভাতে দেখছে, সে আজকে নিজে থেকে এসে কোনো আড়ম্বর নাই, কোনো ঢাকঢোল নাই, তাদেরকে শীতবস্ত্র দিচ্ছে, কম্বল দিচ্ছে, নিজ হাতে দিয়ে দিচ্ছে। এটা তাদের প্রতি অভিশাপ। তারা সবাই যাদের তারা আবার সবাই দৌড়ে আসে, একদম পারলে ওনার পায়ের উপরে পড়ে যায়, সেই মতন একটা ইমোশনাল অবস্থা। এবং উনি সেটা নিয়ে কোনো বাড়াবাড়ি বা কোনো কিছু করলেন না। ওনার পক্ষে যতটুকু সময় সম্ভব ছিল উনি কিন্তু সেই শীত বস্ত্রগুলো বিতরণ করে আবার চলে আসলেন। আর আরেকটা ঘটনার কথা বলি আমি, যে অনেক জিনিসই হয়তো বলবো না যেগুলো আপনারা জানেন। ধরেন ওনার এই 15 বছরে যদি যাই, ওনার নামে অপবাদ, গালিগালাজ এবং ওনাকে চিকিৎসা বঞ্চিত রাখা, ওনার নামে মিথ্যা মামলা দিয়ে যেটা প্রমাণিত সেটা দিয়ে ওনাকে জেলে রাখা, সেই জিনিসগুলা যে করছে সেটা ছিল শেখ হাসিনা। আজকে আমি কোনো গালিগালাজ বা কিছুতে যাব না, রাজনৈতিক কথাতেও যাব না। তো এই পুতুলের যখন পুতুলের বিয়ে, তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওনাকে দাওয়াত করছে শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী। তো বেগম জিয়া যাবেন বিয়ের অনুষ্ঠানের সময়, সেটা সংসদ ভবনে যে অনুষ্ঠানের জায়গা আছে সেখানে হচ্ছে, প্লাজাতে হচ্ছে। তো ওই আওয়ামী লীগ বা ওই বিয়েতে যারা আসছে তারা তো সবাই ওখানে আর্চওয়ে বসানো আছে নিরাপত্তার জন্য, যে গেট থেকে ঢুকতে হয়, সেটা তোয়াক্কা না করে সব লোক ভিতরে ঢুকে গেছে। এখন ডিজিএফআই, এসএসএফ, তাদের তো মাথা খারাপ, যে একটা হচ্ছে সেইখানকার নিরাপত্তা, আরেকটা হচ্ছে যে এখানে তো একটু পরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসবেন, সেখানে এই প্রোটোকল মেনে তো তার বাদে তো অনুষ্ঠান হতে পারে না। একটা ভয়ঙ্কর অবস্থা। এর মধ্যেও
হয়তো অনেকে ক্লিয়ারেন্স দিয়ে দিল না ঠিক আছে, বাট আমি বলছি কিলোর কথা, কিলো তখন ফোন করে ওয়াকিটকিতে বললেন যে না, এই সিকিউরিটি ব্রিচ হয়েছে, এই অবস্থায় আসতে পারেন না, উনি যাতে না আসেন, এটা আমরা ঠিক করলেই পরে শুধু আসবেন। তখন এই এসএসএফ এর ডিজি, পিজিআর, তারা সবাই মিলে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে বললো যে আপনার লোকজন যদি এই ঠিক মতো আবার অর্গানাইজ হয়ে আর্চওয়ের ভিতর থেকে না ঢুকে, তাহলে তো আমরা এখানে প্রধানমন্ত্রী আসতে পারবেন না। তখন প্রথমবারের মতো এবং একবারের মতন শেখ হাসিনা উনি সম্মান করে মেগাফোন হাতে নিয়ে বললেন যে আপনারা এসছেন গেস্ট হিসাবে, কিন্তু আমার আরো একজন গেস্ট আছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও তো আমাদের গেস্ট, উনি না আসলে পরে আমরা এই বিয়ের অনুষ্ঠান কিভাবে করব। এবং তখন সবাই মিলে, আত্মীয় স্বজন না মিলে গিয়ে নেতা সবাই মিলে আর্চওয়ে থেকে সবাইকে ভিতরে, এদিকে কিন্তু বেগম জিয়ার জিনিসটা দেখেন, উনিও প্রথমবারের মতন উনিও কিন্তু প্রোটোকল মানলেন না।